রক্ত, অ্যাড্রিনালিন, সাফল্য, ব্যর্থতা, গোল, হলব্যাক, পারফেক্ট 10, পেনাল্টি কর্নার, টাইব্রেকার, এসব নিয়েই স্পোর্টস ট্যাগ সোম থেকে শনি রাত 9টায়। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ আর ব্রেকিং নিউজ। সব খবরে কি ব্রেকিং নিউজ? আলোচনা মানে কি হাঙ্গামা? লাইভ মানে কি তামাশা? আপনাদের ভরসা জোগাতে খবর, আপনাদের প্রত্যয় জোগাতে খবর। জিল স্পোর্টস এন্ড নিউজ, আপনাদের ভরসা, আমাদের দায়বদ্ধতা। জিল স্পোর্টস অ্যান্ড নিউজ, খেলার খবর, খবরের খেলা। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। কবে কোন অতীতে শ্যামাসঙ্গীতটি রচিত হয়েছিল, কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্তারা সেই সময় সেটি শুনেছিলেন কিনা বা তারা মন দিয়ে এই গানটি এখনো শোনেন কিনা জানা নেই। কিন্তু দেখা যাচ্ছে যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাপোর্ট স্টাফ, অর্থাৎ ভারতীয় ক্রিকেট দলের সাপোর্ট স্টাফ বাছার ক্ষেত্রে তারা একটা ক্যাচ লাইনকে একদম মেনে নিয়েছেন, এবং সেটি আমাদের ফ্রিস্টাইলের আজকের বিষয়বস্তু, সকলই রবির ইচ্ছা। এর বাইরে আর কি বলার আছে, কারণ রবি শাস্ত্রী, রবিশঙ্কর জয়ধৃত শাস্ত্রী, যিনি কর্ণাটকী জাতে এবং বরাবর তিনি মুম্বাইয়ে বসবাস করেছেন। ভারতীয় দলের হয়ে তিনি বেশ কয়েকটি টেস্ট ম্যাচ এবং বেশ কয়েকটি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। একটি মাত্র টেস্টে ভারত দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন। কিন্তু সেই রবিশঙ্কর জয়ধৃত শাস্ত্রী ভারতীয় দলের কোচ নির্বাচিত হবার পর এক ফুৎকারে উড়িয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর এবং ভিভিএস লক্ষ্মণের সমস্ত সুপারিশকে। কারণ সাপোর্ট স্টাফ বাছার ক্ষেত্রে তিনি ভরত অরুণকে বোলিং কোচ এবং সঞ্জয় বাঙ্গারকে ব্যাটিং কোচ হিসেবে নির্বাচিত করেছিলেন। এটি তার এজেন্ডা ছিল, সেই এজেন্ডা তিনি সম্পূর্ণরূপে পালন করেছেন। আর এই বিষয় নিয়ে আমাদের কোথাও একটা দেখে মনে হচ্ছে যে সকলই রবির ইচ্ছা, অর্থাৎ রবিশঙ্কর জয়ধৃত শাস্ত্রী যা চাইবেন তাই হবে। এই বিষয়ে আলোচনার জন্য আমরা আজকে স্টুডিওতে একটি অত্যন্ত শক্তিশালী প্যানেলকে হাজির করেছি, অর্থাৎ আমাদের সঙ্গে আজকে প্যানেলে একটা অভিনবত্ব আছে। সেই অভিনবত্বে আমি একটু পরেই আসবো, কিন্তু তার আগে প্যানেলিস্ট যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো বা পরিচয় করিয়ে দেবো। সবাইকেই আপনারা চেনেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে পরিচয় পর্ব একটা থাকে। আর সেই তাগিদ থেকে প্রথম যাকে পরিচয় করাবো তিনি হচ্ছেন অপরূপ চক্রবর্তী, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট, এবং তিনি একজন নির্বাচিত কোচ এবং একই সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার তিনি দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন। অপরূপকে আজকে প্যানেলে ডাকার একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে। আপনাদের স্মরণ থাকতে পারে যে অপরূপ এর আগে একটি অনুষ্ঠানে এসে বলেছিলেন যে আমরা জানলাম রবি শাস্ত্রী কোচ, পর মুহূর্তে দেখলাম যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড রবি শাস্ত্রীকে কোচ নয় এমন ঘোষণা করলেন। কে জানে বাড়িতে গাড়ি চালিয়ে যখন ফিরবো তখন হয়তো দেখবো যে রবি শাস্ত্রী আবার কোচ হয়ে গেছেন। বাস্তবে ঠিক তাই হয়েছিল, এবং রবি শাস্ত্রী যেভাবে ছড়ি ঘোরাচ্ছেন সেই বিষয়টি অপরূপ আজকে খুব ভালোভাবে বর্ণনা করতে পারবেন। আমাদের দ্বিতীয় অতিথি আজকে যিনি রয়েছেন তিনি আমাদের জিল স্পোর্টস অ্যান্ড নিউজের ক্রীড়া সম্পাদক অরূপ পাল। অরূপ পালও কিন্তু দীর্ঘদিন ধরে আমাকে বলে আসছেন যে রবি যা বলবেন তাই হবে। বাস্তবে তাই হয়েছে, রবি যা বলেছেন তাই হয়েছে। তাই জন্য আমাদের অনুষ্ঠানের শিরোনাম সকলই রবির ইচ্ছা। আর আজকের যে অনুষ্ঠানের অভিনবত্ব, সেই অভিনবত্বে এবার আমি আসবো, কারণ আজকে গোটা ক্রীড়া
দফতরটিকে আমরা স্টুডিওতে হাজির করেছি। এরা প্রত্যেক দিন নিত্য নৈমিত্তিক আপনাদের কাছে খেলার খবর পৌঁছে দেন, কিন্তু আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি সম্পর্কে একদম তরুণ প্রজন্মের কি কণ্ঠস্বর সেটিও আজকে তারা তুলে ধরবেন আপনাদের কাছে। আমি পরিচয় করিয়ে দেব, আমাদের সঙ্গে রয়েছেন আমার স্পোর্টস ডিপার্টমেন্টের 3 সদস্য, আমাদের সঙ্গে রয়েছেন ইকাবেনা চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছেন সুতপা চট্টোপাধ্যায় এবং আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব মজুমদার। 3 জনকেই আমি স্বাগত জানাবো আমাদের আজকের এই অনুষ্ঠানে শুরু করব, কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দেব যে আজকে দীর্ঘক্ষণ বৈঠক হবার পর, অর্থাৎ ক্রিকেট অপারেশনসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সুপ্রিম কোর্ট নিযুক্ত যে দলটি, তাদের সঙ্গে রবিশঙ্কর জয়ধৃত শাস্ত্রী আজকে একটি বৈঠকে বসছিলেন এবং সেই বৈঠকের আউটকাম যা হয়েছে তা তো আপনারা জেনেই গেছেন। ভারত তরুণ বোলিং কোচ, সঞ্জয় বাঙ্গার ব্যাটিং কোচ। জাহির খান এবং রাহুল দ্রাবিড়ের কি হলো সেটা কিন্তু অশ্বত্থামা হত ইতি গজর মতো ব্যবস্থা করা হয়েছে। তারা উপদেষ্টা হতেও পারেন, আবার নাও হতে পারেন, কিন্তু এতদ দ্বারা সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণের অস্তিত্ব কোথায় গেল সেই প্রশ্নটি কিন্তু উঠে দাঁড়িয়েছে। আমরা আসবো এই বিষয়ে, কিন্তু দেখে নিন ঠিক কি হয়েছে, কিভাবে আজকে ঘোষণা হলো ভারত তরুণ এবং সঞ্জয় বাঙ্গারের নাম। শেষ পর্যন্ত রবি শাস্ত্রীর পছন্দ মতো ভারতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পেলেন ভরত অরুণ। নির্বাচক কমিটির 3 সদস্য এবং ভিভিএস লক্ষ্মণ রবি শাস্ত্রীকে কোচ নির্বাচন করে জাহির খানকে বোলিং কোচের পদে নিযুক্ত করেছিলেন, কিন্তু ভারতীয় দলের কোচ শাস্ত্রী তার পুরনো সতীর্থ ভরত অরুণকেই বোলিং কোচের দায়িত্ব দেওয়ার জন্য দাবি জানান। শেষ পর্যন্ত শাস্ত্রীর কথা মতো শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচিং পদের দায়িত্ব সামলাবেন ভরত অরুণ, আর জাহির খান দলের সঙ্গে থাকবেন বোলিং উপদেষ্টা হিসেবে। এদিকে ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার চ্যাম্পিয়ন্স ট্রফির পর কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন অনিল কুম্বলে, তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের এবং টি-20 সিরিজে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলেছেন সঞ্জয় বাঙ্গার। কিন্তু শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলাবেন রবি শাস্ত্রী। ভরত অরুণ বোলিং কোচের দায়িত্ব পাওয়ায় খুশি 1 বছর পর ফিরে আসা ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। 1 বছর আগে বিরাট কোহলিদের হেড স্যার ছিলেন রবি শাস্ত্রী। এরপর শাস্ত্রীকে সরিয়ে কোচের পদে নিযুক্ত হয়েছিলেন অনিল কুম্বলে। 1 বছর পর ফের কুম্বলের পরিবর্তে টিম ইন্ডিয়ার কোচের হট সিটে শাস্ত্রী, সঙ্গে বোলিং কোচের দায়িত্বে ভরত অরুণ। এখন দেখার রবি ভরতের জুটি ভারতকে শ্রীলঙ্কার মাটিতে সিরিজে জয় এনে দিতে পারে কিনা। স্পোর্টস ব্যুরো, জেল। আমরা দেখলাম যে কিভাবে রবি শাস্ত্রী তার এজেন্ডাটিকে ঠিক বাস্তবে পরিণত করেছেন। এটা রবি শাস্ত্রী করতেই পারেন, কারণ তিনি ভারতীয় দলের কোচ, কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে ঘটা করে ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি নির্বাচনের কি দায়িত্ব ছিল? যারা অপারেশনসের দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে এই অ্যাডভাইসারি কমিটির দায়িত্ব ছিল কেবলমাত্র কোচ নির্বাচন করা, সাপোর্ট স্টাফদের ব্যাপারে তাদের কিছু বলার ছিল না। আমি সরাসরি অপরূপ চক্রবর্তীর কাছে যাব। অপরূপ, এই যে বিষয়টি আমরা একটা প্রত্যাশিত পথেই হাঁটছে, ঠিক চিত্রনাট্যটা হিচককের থ্রিলারের মতো, যে রবি শাস্ত্রী আসবেন, রবি শাস্ত্রী তার সাপোর্ট স্টাফ বাঁচবেন, তাহলে এত ঘটা করে এই 3 জনকে ক্রিকেট অ্যাডভাইসারি কমিটিতে রাখার কি প্রয়োজন? প্রথম কথা বলি যে প্রফেশনটা দেখলাম সবাই আমরা, সেটা নতুন করে বলার কিছু নেই। ইনিশিয়ালি বলি যে 2015-এর 10th মার্চ রবি শাস্ত্রী মানে তার একটা কোয়ালিটি মারাত্মক, যে হি ইজ অলওয়েজ কনফিডেন্ট অ্যাবাউট হিমসেলফ, মানে সেটা নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন, মানে সেটা যত বড় বড়ই কথা হোক না কেন উনি বলে দেন। এই যেটা আমি বললাম, রেফার করলাম, সো উনি বলে দিয়েছিলেন যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতবে যখন উনি টিম ডিরেক্টর ছিলেন, আর আমরা জানি আনফর্চুনেটলি কত দূর ইন্ডিয়া গেছিল। সো সিমিলারলি শ্রীলঙ্কা নিয়ে আমি শ্রীলঙ্কা সফরে যে কোনো কোচ থাকুন বা না থাকুন, রেজাল্ট আমাদের ফরে যাওয়ার কথা। সো বাট রবি শাস্ত্রীর এতটা কিভাবে প্রকোপ হলো সেটা সত্যি দূরে বসে বা টিমের থেকে এতটা দূরের থেকে বলা সম্ভব নয়। অত্যন্ত মর্মাহত এই পুরো এপিসোডটা দেখার পরে। রাইট, অপরূপ যেটা বলেছেন অত্যন্ত মর্মাহত। ক্রিকেটের সঙ্গে থাকে, ক্রিকেট নিয়ে সবসময় চর্চা করে অপরূপ চক্রবর্তী, তার মনে হয়েছে যে এপিসোডটা ঠিক হলো না। আমি যাব অরূপ পালের কাছে। অরূপ, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর এবং ভিভিএস লক্ষ্মণ 3 জনের ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন। দেখে কোথাও মনে হচ্ছে যে তাদের ওপর যে নির্দয়ভাবে নির্মম আঘাতটা এলো, এটা তাদের কাছে খুব বাঞ্ছনীয় ছিল না। সব থেকে বড় কথা, এমন মানে আমরা এর আগের দিন আলোচনা বলেছিলাম যে এই মানে ভারতীয় কোচ নির্বাচনটা একটা প্রহসন, তামাশা, সেটা কিন্তু আজও অব্যাহত এবং আজকে হয়তো তার জবনিকা পড়লো। মানে রবি শাস্ত্রী তার জেদ রাখলেন, কোচ হওয়ার পরে তিনি ঘোষণা করলেন যে আমার ভরত অরুণকেই
বোলিং কোচ চাই, জাহির খানকে উপদেষ্টা হিসাবে রাখা হোক। শেষ পর্যন্ত রবি শাস্ত্রীর অঙ্গুলি হেলনেই ভারতীয় দলের বোলিং কোচের দায়িত্ব আবার ফিরে পেলেন ভরত অরুণ। কিন্তু তাহলে আমার একটাই প্রশ্ন, তাহলে ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গঙ্গোপাধ্যায় কিংবা সচিন তেন্ডুলকারকে নির্বাচক কমিটির 3 সদস্যের যে নির্বাচক কমিটি হয়েছে তাদের রাখার কি দরকার? তাদের তো কোনো কথাই মানা হলো না। তারা কখনোই কিন্তু রবি শাস্ত্রীকে প্রথমে কোচ হিসাবে চাননি, তারা চেয়েছিলেন বীরেন্দ্র সেহবাগ। যদি বীরেন্দ্র সেহবাগের না হয় তাহলে টম মুডিকে, কিন্তু টম মুডি বা বীরেন্দ্র সেহবাগকে সরিয়ে দিয়ে সেই কোচ নির্বাচন হলেন রবি শাস্ত্রী। তাহলে আমার প্রশ্ন, যারা দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটে একটা উজ্জ্বল নক্ষত্র, সৌরভ, ভিভিএস লক্ষ্মণ এবং সচিন তেন্ডুলকার, তাদের কথা মতো কিন্তু কোচ নির্বাচন হলো না। নির্বাচন হলো তাদের আগের থেকে ঠিক করা, এবং বিরাট কোহলি বলে দিয়েছেন আমাদের হেড স্যার হিসাবে চাই আমরা রবি শাস্ত্রীকে। অর্থাৎ অধিনায়কের কথাতেই এবং ভারতীয় নির্বাচকরা শেষ মুহূর্তে একটু টালমাটাল অবস্থায় গিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচক কমিটির 3 সদস্যকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতীয় দলের কোচ নির্বাচন করলো রবি শাস্ত্রীকে। এরপরে রবি শাস্ত্রীর দায়িত্ব নিয়েই যেভাবে ছড়ি ঘোরাচ্ছেন বা ছড়ি ঘোরালেন, সেটা কিন্তু আজকে আরো একবার প্রমাণিত ভারতীয় ক্রিকেটে যে ওই যেটা আমাদের ক্যাপশন দেওয়া হয়েছে, সকলই রবির ইচ্ছা, সেই রবির ইচ্ছাতেই কিন্তু ভরত অরুণ আবার বোলিং কোচের দায়িত্ব পেলেন। অথচ যদি আমরা পারফরমেন্স দেখি ভারতীয় ক্রিকেটে, যদি ভরত অরুণ এবং জাহির খানের পারফরমেন্স দেখি, তাহলে ভরত অরুণের পারফরমেন্সটা দূরবীন দিয়ে দেখতে হবে। যে একটা ক্রিকেটার যে মাত্র 2টি টেস্ট 4টি একদিনের ম্যাচ খেলেছে, সর্বসাকুল্যে তার উইকেট সংগ্রহ মাত্র 6টি, সেখানে জাহির খান 200টির উপর টেস্ট খেলেছেন, 282টি উইকেট সংগ্রহ করেছেন বা 381টি একদিনের ক্রিকেটে উইকেট নিয়েছেন। তাহলে পারফরমেন্সের তো কোনো গুরুত্ব রইল না। রবি শাস্ত্রী আমি আসছি ঠিক এই জায়গা থেকে অপূর্বের কাছে। অপূর্ব, আমরা ভারতীয় ক্রিকেটে পদ্মাকর শিবলকারের কথা শুনেছি। শিবলকার একটি টেস্টও খেলেননি, কিন্তু স্পিন বোলার হিসেবে তিনি ছিলেন ভারতবর্ষের তো বটেই, বিশ্বের অন্যতম সেরা স্পিন বোলার। তো রবি শাস্ত্রীর যুক্তি যদি হয় যে আমি আমার সাপোর্ট স্টাফ বাছার ক্ষেত্রে ভরত অরুণকে বেছেছি কারণ তার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি, সঞ্জয় বাঙ্গারকে বেছেছি তার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি, আমি এদেরই চাই। আমার প্রশ্ন হচ্ছে, চাইতেই পারেন রবি শাস্ত্রী, কিন্তু তাহলে কেন ক্রিকেট যারা অপারেশনসের দায়িত্বে রয়েছেন, সুপ্রিম কোর্ট নিযুক্ত দলটি, তারা কেন আগে সৌরভ, সচিন এবং লক্ষ্মণকে ব্রিফ করে দিলেন না? আগে রবির সঙ্গে কথা বলে এই বিষয়টি তারা অ্যানাউন্স করবেন। আচ্ছা, একটু অন্যভাবে প্রথমটা এই প্রশ্নে আসছি। তার আগে যেটা জিজ্ঞেস করছি আপনাকে, উল্টো দিক থেকে জিজ্ঞেস করছি, বিকজ আমি ছোটবেলা থেকে আপনার জার্নালিজম থেকে পুরোপুরি ফলো করে উঠেছি। তো সেখানে আমি বলছি যে হেড স্যার মানে হেড কোচ রবি শাস্ত্রী বা যিনি হন, হেড কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ এবং টিম ম্যানেজার। আই জাস্ট ওয়ান্ট টু নো দি রোল অফ আ হেড কোচ ইন দিস ইনস্টিটিউশন। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে, কারণ ব্যাটিং কোচ থাকছে, বোলিং কোচ থাকছে, ফিল্ডিং কোচ থাকছেন, ট্রেনার থাকছে, ফিজিও থাকছেন, টিম ম্যানেজার থাকে। হেড কোচ কি এই ব্যাটিং কোচ বা বোলিং কোচ, ফিল্ডিং কোচ এদের কি কন্ট্রোল করার জন্য নাকি প্লেয়ারদের কন্ট্রোল? একটা সময় ছিল যখন আমরা দেখতাম যে ক্রিকেটে একজন ম্যানেজার থাকেন এবং একজন ক্যাপ্টেন থাকেন, এবং তারাই সমস্ত জিনিসটা তারা বাইরে যখন যান, ওভারসিজ ট্যুরে যখন যান, তখন নির্বাচক মন্ডলী সেখানে তাদের কোনো রকম ভাবে পরামর্শ দেন না। কিন্তু যখন তারা যখন দেশের মাটিতে খেলেন, তখন এই যে 5 জনের নির্বাচক মন্ডলী ছিল, তারা তখন বিভিন্ন জায়গায় টোর করতো এবং তারা পরামর্শ দিত। কিন্তু সেই জিনিসটা এখন বদলে গেছে, ক্রিকেট আধুনিক হয়েছে। সেই জন্য আমার মনে হয় রবি শাস্ত্রীকে স্ট্র্যাটেজিস্ট হিসেবে টিম স্ট্র্যাটেজি নির্ধারণ করার দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আবার ব্যাটিং কনসালটেন্ট রাহুল দ্রাবিড়, বোলিং কনসালটেন্ট জাহির খান। এখানেই তো একটা বড় ধোঁয়াশা যে রাহুল দ্রাবিড় কে, মানে কার কি রোল সেটা কিন্তু কেউ জানে না। রাইট, কেউ জানে না। এবং রাহুল দ্রাবিড়, জাহির খান যে কি তা কেউ জানেন না। আমি এই জায়গা থেকে একটু, মানে আমরা সচিন, সৌরভ, লক্ষ্মণের রোলটা বলছি। আমি যেটা বলতে চাইছি, বিসিসিআই কেউ কারোর রোল নিজেরাই জানেন না। রাইট, অ্যাবসলিউটলি রাইট, ওয়াজ ইউ লাইক, কেউ কারোর রোল জানেন না। আমি একবার সরাসরি চলে যাব আমার স্পোর্টস ডিপার্টমেন্ট, অর্থাৎ জিল স্পোর্টস অ্যান্ড নিউজের স্পোর্টস ডিপার্টমেন্ট যেখানে আছে। কারণ গত কদিন ধরে আমি দেখছিলাম যে কানে আলোচনা আসছিল যে অর্ণব সে তার সহকর্মীদের সঙ্গে রীতিমতো তর্ক করে দিচ্ছে যে ভরত অরুণ নয় কেন। অর্ণবের যুক্তি হচ্ছে ভরত অরুণ দীর্ঘদিন রবি শাস্ত্রীর সঙ্গে রয়েছেন, তাদের মধ্যে একটা টিউনিং রয়েছে, অতএব রবি শাস্ত্রীর
যদি বোলিং কোচ বাঁচতে হয় তিনি ভারতরুণকেই বাঁচবেন। আমি দেখেছিলাম যে ইকাবেনা এবং সুতপা তার ডিফাই করেছিল এবং তারা পরিষ্কার বলেছিল যে না, ভারতরুণ কেন হবেন, কারণ যদি কেউ মনে করেন যে তার থেকে যোগ্যতম বোলিং কোচ রয়েছে জাহির খান, তাহলে জাহির খান কেন হবেন না। আমি সেই তর্কটা এখানে একবার শুনতে চাইছি অর্ণব মজুমদার। ভারতরুণ আর রবি শাস্ত্রী এরা কিন্তু দীর্ঘদিন ধরে দুজনেই কিন্তু টিমটাকে চালিয়ে এসছে এবং যখন বলা যেতে পারে যে দুজনের মধ্যে যদি কম্বিনেশনটা ভালো থাকে সেটা কিন্তু টিমটাকে চালানোর ক্ষেত্রেও তাদেরকে অনেকটা সুবিধা দেবে, কারণ তারা দুজনে একসঙ্গে তাদের যে বন্ডিংটা সেটা ভালো। যেরকম ভাবে বিরাট কোহলির সঙ্গে রবি শাস্ত্রীর যে বন্ডিং সেটা কিন্তু বারবারই উঠে এসেছিল কোচ নির্বাচনের আগে। অনিল কুম্বলে যখন রিজাইন করেন তখন কিন্তু তারপর থেকেই রবি শাস্ত্রীর নাম উঠে আসছিল, যদিও কোচের ইন্টারভিউয়ের আগে টম মুডি এবং বীরেন্দ্র সেহবাগের কথাও বারবার ভেসে আসে, কিন্তু রবি শাস্ত্রী কিন্তু সকলের থেকে এগিয়ে ছিলেন, কারণ ক্যাপ্টেনের সঙ্গে তার বন্ডিংটা সব থেকে ভালো ছিল। এবং এইখানে যদি দেখা যায় যে রবি শাস্ত্রী এবং ভারতরুণ এদের দুজনের মধ্যে বন্ডিং ভালো, তো সেক্ষেত্রে যখন তারা টিমটাকে নিয়ে বাইরে যাবেন বা দেশের মাটিতেও খেলবেন তখন কিন্তু এইটাই কাজে দেবে সব থেকে বেশি, কারণ একটা টিম ম্যানেজমেন্টের সবার মধ্যে যদি একটা বন্ডিং ভালো থাকে সেটা কিন্তু নিঃসন্দেহে টিমের যে পারফরমেন্স মাঠে নেমে সেটার উপর এফেক্ট করে। যেমন অনিল কুম্বলের সাথে যে বিরাট কোহলির যে গন্ডগোলের কথা শোনা যাচ্ছিল যে তাদের ড্রেসিং রুমে কোচ আর অধিনায়কের মধ্যে কোনো কথাবার্তা ছিল না, অর্থাৎ একজন কোচ যিনি টিমটার বলা যেতে পারে বাইরে যখন টিমটা গেছে ট্যুরে সেখানে তার মেন্টর, আর অধিনায়ক যিনি মাঠে নেমে দলটাকে চালাচ্ছেন, তাদের দুজনের মধ্যে যদি কথাবার্তা না থাকে, সেটা যদি বন্ধ থাকে, তাহলে কিন্তু তার যে রিফ্লেকশনটা সেটা কিন্তু টিমের উপর পড়ে। আর চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা তাই দুর্দান্ত করেছিল টিম ইন্ডিয়া, কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে ফাইনালে, অর্থাৎ একটা ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফির, সেখানে কিন্তু ইন্ডিয়ার উপর প্রত্যাশা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত টিমটার ব্যাটিং অর্ডারটা কোলাপস করলো এবং যার ফলে কিন্তু পাকিস্তানের কাছে তাদেরকে হারতে হলো। অর্থাৎ টিম ম্যানেজমেন্টের মধ্যে এই যে গন্ডগোল তার কিন্তু প্রভাবটা কিন্তু মাঠে পড়লো। অর্থাৎ অর্ণব যেটা বলার চেষ্টা করছে যে রবি শাস্ত্রীর সঙ্গে ভারতরুণের একটা টিউনিং রয়েছে এবং সেই টিউনিংটার ফায়দা ভারতীয় দলকে নিতে হবে। সেখানে কে জাহির খান, কে রাহুল দ্রাবিড় নাম বা ওজনের উপর নির্ভর না করে এই বন্ডেজটার উপর নির্ভর করতে হবে। এটা আমি একমত রবির সঙ্গে, বিকজ যেদিনই রবি শাস্ত্রীকে চুজ করা হয়েছিল সেদিনই কিন্তু আমাদের রবি শাস্ত্রীর উপর পুরো রাশটা দেওয়া হয়েছিল যে এবার রবি শাস্ত্রী ক্যান চুজ এনি অফ হিজ সাপোর্ট স্টাফ। এটা আজকে ভারতরুণ বা সঞ্জয় বাঙ্গারকে নিয়ে আমার কিছু বলার নেই, কারণ প্রথমেই রাশটা তার হাতে দেওয়া হয়ে গেছিল। রাইট, আমি সুতপার কাছে যাব। সুতপা কিন্তু গত কদিন ধরে দেখছিলাম স্পোর্টস ডিপার্টমেন্টে রীতিমতো উচ্চগ্রামে আলোচনা করছে যে কেন ভারতরুণ, কেন জাহির খান নন, কারণ জাহির খান হচ্ছেন ভারতীয় পেস স্টার এবং তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় দলের সঙ্গে খেলেছেন, ভারতীয় দলের খেলোয়াড়দের টিউনিংটা তিনি জানেন, মানসিকতাটা তিনি জানেন। সুতপা, তোমার আর্গুমেন্ট কি? নিঃসন্দেহে ভারতরুণ এই যে রবি শাস্ত্রীর একটা তার সাথে তার বন্ধুত্ব থাকতে পারে বা একসঙ্গে তারা এতদিন ধরে একটা খেলা বা এই টিমটাকে চালনা করে থাকতে পারে, কিন্তু জাহির খান যেখানে দেশের এতদিন ধরে প্রতিনিধিত্ব করেছে এবং দেশের জন্য তার অবদান অনেকখানি রয়েছে, সেক্ষেত্রে কেন জাহির খান নয়? এক্ষেত্রে তো তাহলে দেখা যাচ্ছে যে রবি শাস্ত্রী যেটা চেয়েছিলেন এবং ভারতরুণকে নিয়ে এসেছেন বোলিং কোচ হিসেবে, সেখানে তার সক্ষতাটাই বেশি প্রাধান্য পাচ্ছে, যোগ্যতা প্রাধান্য পাচ্ছে। বন্ডিং, অর্থাৎ রবি শাস্ত্রী যা বলেন ভারতরুণ সেটা ইমপ্লিমেন্ট করেন, সেক্ষেত্রে এই বন্ডিংটা কি একটা বড় ভূমিকা করতে পারে না সুতপা? হ্যাঁ, বন্ডিং বা বন্ধুত্বটা একটা বড় ভূমিকা পালন করতেই পারে, কিন্তু সেখানে কি অন্য কারোর যে জাহির খান হোক বা রাহুল দ্রাবিড় হোক, তাদের কি কোনো রকম তাদের যে যোগ্যতাটা রয়েছে, তাদের যে ভূমিকা রয়েছে, তাদের যে অবদান রয়েছে ইন্ডিয়ান ক্রিকেট টিমে, সেটা কি কোনোভাবে প্রকাশ্যে আসবে না বা সেটা কি কোনোভাবে ভূমিকা পাবে না কোচ নির্বাচনের ক্ষেত্রে? শুধু কেন এই বন্ধুত্ব বা বন্ডিংটাই থাকবে? রাইট, আমি ইকাবেনা চক্রবর্তীর কাছে যাবো। ইকাবেনাও কিন্তু আমি দেখেছিলাম যে সুতপাকে সাপোর্ট করছে এবং অর্ণবকে তারা কোণঠাসা করছে, কারণ অর্ণব ভারতরুণের সমর্থক। ইকাবেনা, এই আলোচনাটায় আসবো তার আগে একটা অন্য কথা বলি যে ইন্ডিয়ান ক্রিকেট টিম এটা কিন্তু বিশ্বের দরবারে একটা কোথাও না কোথাও একটা উদাহরণ, কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমকে কিন্তু বিশ্ব দরবারে প্রেজেন্ট করা হয়। অর্ণব কিছুক্ষণ আগেই বললো যে যখন রবি শাস্ত্রী, ভারতরুণ এরা টিমটাকে নিয়ে বাইরে যাবে, এই যে বাইরে যাচ্ছে তখন কিন্তু গোটা বিশ্ব ইন্ডিয়ান টিমটাকে দেখছে, অর্থাৎ তখন কিন্তু তারা এটাই দেখতে পাচ্ছে যে এখানে কিন্তু তাদের মানে কোয়ালিটি হোক কি এতদিন ধরে ভারতকে প্রতিনিধি
বন্দিত্ব করা, এগুলো কিন্তু কিছু থাকছে না। কোথাও হয়তো বন্ধুত্ব, কোথাও হয়তো সফট কর্নার, এগুলো দিনের পর দিন উঠে আসছে। কিছুদিন আগে কিন্তু অনিল কুম্বলের সাথে প্রচন্ড ভাবে যে ঝামেলা হয়েছিল বিরাট কোহলির, এই যে এই জায়গা থেকে আবার সেখানে 6 মাসের মধ্যে দেখতে পেলাম যে কোচ নির্বাচন আবার হলো। সেখানে কোচ নির্বাচন হওয়ার পর উঠে এলো হচ্ছে রবি শাস্ত্রী উঠে আসার পর রবি শাস্ত্রী নিজে চাইছেন ভরত অরুণকে। এই যে এই পুরো গোটা বিষয়টাতে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু পারফরমেন্স, এখানে কিন্তু কোথাও একটা যে কোয়ালিটি, এই জায়গাগুলো কিন্তু স্থান নিচ্ছে না, নিচ্ছে কিন্তু সফট কর্নার, নিচ্ছে বন্ধুত্ব। এমনকি আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচক মণ্ডলীতে কিন্তু ছিলেন হচ্ছে সচিন তেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ। এই জায়গাটা এদের কিন্তু পুরোপুরি ভাবে বুড়ো আঙ্গুল দেখানো হলো, পুরোপুরি ভাবে কিন্তু অবহেলা। এটা কিন্তু একটা বিশ্ব দরবারের কাছে কিন্তু খুব মানে প্রকট দৃষ্টি পড়ছে যে তারা দেখছে আজকে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে তারা কিন্তু খুব মানে কি বলবো, খুব নজরে রাখেন, সবসময় ফলো করে, অনেক ক্রিকেট কিন্তু ফলো করে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে। কিন্তু সেই জায়গাটা ইন্ডিয়ান ক্রিকেট টিমই হোক, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড হোক, সমস্তটা মিলে কিন্তু বিশ্ব দরবারে খুব একটা মানে নজির সৃষ্টি করলো। ইকাবেনা যেটা বলতে চেয়েছি, সুতপা যেটা বলতে চেয়েছি, সেটা হচ্ছে যে ভরত অরুণের ক্ষেত্রে রবি শাস্ত্রীর সঙ্গে বন্ডিংটাই গুরুত্ব পেয়েছে, কিন্তু আর কিছু গুরুত্ব পায়নি। সেখানে জাহির খান হলে তিনি খারাপ হতেন, এটা ধরে নেওয়া হচ্ছে কেন? কারণ অর্ণব যেটা বলছে যে ভরত অরুণ এবং রবি শাস্ত্রীর টিউনিং রয়েছে, জাহিরের সঙ্গে রবির টিউনিং হতো না, এটা কে বলতে পারে? একদমই তাই। আসলে এটা এদের মধ্যে এরা এই যে সুতপা এবং ইকাবানা যেটা বললো, সক্ষতাটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কেন আমরা নতুন কোচ হিসাবে জাহির খানকে দেখব না? যেখানে আইপিএলে জাহির খান কিন্তু যথেষ্ট ভালো বোলিং কোচের দায়িত্ব সামলেছেন। অর্থাৎ আমরা আগামী দিনে নতুন কোচকে কেন তুলে আনবো না, সেই তুলে আনাটা কিন্তু এবার উচিত ছিল। এবং জাহির খানকে, যিনি 200-র উপরে একদিনের ম্যাচ খেলেছেন, 200-র উপরে টেস্ট খেলেছেন, এরকম একজন অভিজ্ঞ বোলারকে ভারতীয় দলের সঙ্গে জুড়ে দিলে হয়তো আগামী দিনে ভারতীয় দল আরো সাফল্য পেতে পারতেন। অর্থাৎ ভারতীয় আজকে আমাদের যে পারফরমেন্স আমরা দেখেছি, অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু দেখেছি বোলিং ব্যর্থতা। সেই বোলিং ব্যর্থতা জাহির দীর্ঘদিন ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তিনি হয়তো এই রবিচন্দ্রন অশ্বিন বা মোহাম্মদ শামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার এদের কোচ হলে ভারতীয় দলের কিন্তু ভালোই হতো। সেখানে ভরত অরুণ, যিনি মাত্র 2টি টেস্ট এবং 4টি একদিনের ক্রিকেট খেলেছে। আপনি যেটা বলেছিলেন, পদ্মাকর সিবালকারও কিন্তু বড় স্পিন বোলার ছিলেন, কিন্তু যন্ত্ররা যদি অতীত ঘাটি তাহলে সেই সময় সত্যি কথা বলতে কি পদ্মাকর সিবালকার ভারতীয় দলের উপযুক্ত স্পিনার হিসাবে দলের সুযোগ পেতেই পারতেন। কিন্তু তখন যে স্পিন ত্রয়ী অর্থাৎ এরাপল্লী প্রসন্ন, বিশেন সিং বেদি এবং ভগবত চন্দ্রশেখর, এদের মতো স্পিনার, পাশাপাশি ভেঙ্কটরাঘবনের মতো স্পিনার, 4 জন স্পিনার তখন ভারতীয় দলে দাপিয়ে বেড়াচ্ছে। তখন কিন্তু ভারতীয় দলে এত পেসার ছিলেন না। ভারতীয় দলের তখন কি বোলার বলতেই এই জায়গাটাতে আমি একটু ডিফার করবো, এই কারণে যিনি খুব ভালো খেলেন মাঠে তিনি ভালো কোচ হবেন এরকম বোধহয় কোনো নিয়ম নেই। জন বিউকানানের সেরকম একটা উদাহরণ, মাইক ব্রেয়ারলি তিনি যে একটা বিরাট বড় ক্রিকেটার ছিলেন এমনটি নয়, কিন্তু তিনি থিওরিটিশিয়ান হিসেবে অত্যন্ত ভালো ছিলেন। জন বিউকানান যেটা করেছেন, জাহির খান কিন্তু আইপিএল এ যথেষ্ট ভালো বোলিং কোচ করেছে, তার তো অভিজ্ঞতা হয়েছে, একেবারে অনভিজ্ঞতা নয় জাহির খান। আমি নেভিল কার্টাসের একটা ছোট্ট তুলনা এখানে আনবো। নেভিল কার্টাস হচ্ছেন সর্বকালের বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্রিকেট লেখক। নেভিল কার্টাসকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি জীবনে কোনোদিন ক্রিকেট খেলেননি, অথচ আপনি এত ভালো ক্রিকেট লেখেন কি করে? তো তখন নেভিল কার্টাস বলেছিলেন, সকালবেলা যখন গরুটা আসে আমার বাড়িতে, তখন গরুটা যখন দুধ দেয়, আমার দিদিমা তিনি বুঝতে পারেন কোন দুধটা সব থেকে ভালো, কোন দুধটা খারাপ। আমার দিদিমা কি গরু ছিলেন? অর্থাৎ এক্ষেত্রে নেভিল কার্টাস যে কথাটা বলেছেন তার মানে হচ্ছে যে ভালো ক্রিকেটার হলেই ভালো ক্রিকেট লেখক হবে যাবে এমনটি যেমন নয়, তেমন ভালো ক্রিকেটার হলেই তিনি ভালো কোচ হবেন এমনটি নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে রবি শাস্ত্রী, যেটা অর্ণব বলেছে যে রবি শাস্ত্রীর সঙ্গে ভরত অরুণ একটা টিউনিং ছিল, নিঃসন্দেহে টিউনিং বা বন্ডেজ দরকার। আমি অপূর্বের কাছে যাবো। অপূর্ব, আমি একটা অন্য দিক থেকে ব্যাপারটা দেখবো, তারপর আমি আমার তরুণ কণ্ঠের কাছে আসবো। সেটা হচ্ছে রবি শাস্ত্রী তিনি ভরত অরুণ এবং সঞ্জয় বাঙ্গারকে পছন্দ করেছেন, কারণ তারা তার থেকে অনেকটা কিছু মানে ইগো ক্ল্যাশ। যদি জাহির খান এবং রাহুল দ্রাবিড় থাকেন, রাহুল দ্রাবিড় যদি বলেন তুমি এই ব্যাটসম্যানটাকে 6 নম্বরে নাও, এটাকে 4 নম্বরে নাও, রবির পক্ষে সেটা ডিফাই করা সম্ভব হবে না। কিন্তু সঞ্জয় বাঙ্গারের বোধহয় ক্ষমতাই হবে না যে শাস্ত্রীকে এই কথা বলে। এই ইগো ক্ল্যাশটা কি হয় মাঠের মধ্যে? অ্যাবসলিউটলি হয়। মানে
সব থেকে বড় কথা, এটা একটা ফ্লো চার্ট তৈরি হয়েছে, সেটা হচ্ছে নাহলে অনিল কুম্বলে তো থেকে যেতেন, তাহলে আর এত দরকার কি ছিল? ইগো ক্ল্যাশটা হয় বলেই আজকে অনিল কুম্বলেকে সরে যেতে হলো, ইগো ক্ল্যাশটা হয় বলেই আজকে প্রত্যেকের থেকে একটু হলেও নিচের লেভেল অফ ক্রিকেটারকে চুজ করেছেন অ্যাজ এ কোচ। কারণ বিরাট কোহলি আর যদি রবি শাস্ত্রী বলা হয়, ডেফিনেটলি রবি শাস্ত্রী হচ্ছে বিরাট কোহলির থেকে নেক্সট লেভেল অফ ক্রিকেটার। আবার উনি এই ফ্লো চার্টে আবার যদি তৈরি করেন, সেটা হচ্ছে ভরত অরুণ কিংবা সঞ্জয় বাঙ্গার রবি শাস্ত্রীর থেকে নেক্সট লেভেল অফ ক্রিকেটার। ভরত অরুণকে যদি এখন বলা হয় যে চুজ করতে, তাহলে হয়তো কোনো ফার্স্ট ক্লাস ক্রিকেটার যে হয়তো 15টা-16টা খেলেছে তাকে দিয়ে হয়তো বল ফিটিং করাবেন। সো দিস ইজ আ ফ্লো চার্ট বা হায়ার আর কি যেটা বলছেন, এইভাবে নেমে এসছে। সো অ্যাবসলিউটলি ইগো ক্ল্যাশ আছে বলেই আজকের টিমটার এরকম একটা অবস্থা। ইগো ক্ল্যাশের কারণে যেটা আমরা বুঝতে পারছি যে রবি শাস্ত্রী চাইছেন যে তার অধীনস্থ যে কোচেরা থাকবেন তারা তার সব কথাতে হ্যাঁ কিংবা না বলবেন, যেটা অর্ণব টিউনিং বলছে। অর্ণব, আরেকটা বিষয় নিয়ে প্রচন্ড তর্ক করছিল সেদিন আমি দেখলাম স্পোর্টস ডিপার্টমেন্ট ইকাবেন এবং সুতাপার সঙ্গে, সেটি হচ্ছে যে সঞ্জয় বাঙ্গার বিবেকানন্দের একনিষ্ঠ ভক্ত। তিনি ভারতবর্ষের যেখানেই যান সেখানে যদি স্বামী বিবেকানন্দের কোনো স্মারক থাকে, সঞ্জয় বাঙ্গার সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটান। অর্ণবের যুক্তি ছিল এর দ্বারা ব্যাটিং কনসেন্ট্রেশন এবং একাগ্রতা, বিবেকানন্দের যে একাগ্রতা ছিল, তিনি যে চোখ বন্ধ করে শিবের ধ্যান করতেন, সেই ধ্যানটা নাকি সঞ্জয় বাঙ্গার তার ব্যাটিং এর মধ্যে নিয়ে এসছেন এবং ব্যাটিং কোচ হিসেবে তার থেকে ভালো কনসেন্ট্রেশন আর কেউ করতে পারবে না, বিকজ অফ দ্য ফ্যাক্ট যে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত। তাতে সুতপা এবং ইকাবেনা রীতিমতো একটা চিৎকার জুড়ে দিয়েছিল যে ক্রিকেটের সঙ্গে স্বামী বিবেকানন্দকে যদি গুলিয়ে ফেলা হয় তাহলে তা ভুল করা হবে, কনসেন্ট্রেশন সব এই লেভেলের ক্রিকেটারদের মধ্যে থাকে। আমি অর্ণবের কাছে যাবো। অর্ণব, সঞ্জয় বাঙ্গার বিবেকানন্দের খুব একদম ভক্ত সেটা আমরা জানি, কিন্তু তুমি হঠাৎ বললে কেন যে সেক্ষেত্রে কনসেন্ট্রেশনটা বিবেকানন্দের দিক থেকে সঞ্জয় বাঙ্গার খুব ভালো আয়ত্ত করতে পারবেন? ব্যাটিং, একজন ব্যাটিং কোচের কিন্তু প্রথমেই যে দায়িত্বটা থাকে দলের যে ব্যাটিং অর্ডার, অর্থাৎ টপ অর্ডার, মিডল অর্ডার, টেল এন্ডার, এই বিভিন্ন যে ভাগগুলো থাকে, এই ব্যাটসম্যানদের কিন্তু মাইন্ডটা সেট করানো। অর্থাৎ যিনি ওপেনিং এ নামছেন তাকে নতুন বল ফেস করতে হচ্ছে, নতুন বোলারকে ফেস করতে হচ্ছে, এমনকি পিচটাও কিন্তু সেই সময় নতুন থাকছে। অর্থাৎ তাকে কিন্তু সেই সময় কিন্তু মাইন্ডটাকে সেট করতে হয় সেইভাবেই, এবং কনসেন্ট্রেশনটাকেও কিন্তু ভালো রাখতে হয়। কারণ যদি সেই সময় তাড়াহুড়ো করে তাহলে কিন্তু ব্যাটসম্যান নিজেরাও যেমন বিপদে পড়তে পারেন, ঠিক সেই রকম ভাবে কিন্তু দলের বিপদটাও ডেকে আনতে পারেন। আর তাছাড়া যদি এই মুহূর্তে ইন্ডিয়ান টিমের যিনি ক্যাপ্টেন বিরাট কোহলি, তার কিন্তু ক্যাপ্টেন্সির কিন্তু একটা বলা যেতে পারে মূল বিষয় হলো অ্যাগ্রেশন। এই অ্যাগ্রেশনের জন্য কিন্তু বারবার দেখা গেছে যে বিরাটকে ম্যাচ ফি কাটা হচ্ছে বা তাকে বিভিন্ন রকমের শাস্তির মুখে পড়তে হচ্ছে, এবং তার খেলার মধ্যেও কিন্তু এই অ্যাগ্রেশনটা রয়েছে। কিন্তু তিনি যখন ব্যাটিং করতে নামেন, তার যে ব্যাটিং স্টাইলটা দেখা যায়, সেই ব্যাটিং স্টাইলে কিন্তু দেখা যায় যে রীতিমতো তিনি কনসেন্ট্রেট করে খেলেন এবং কখন কোন শটটা খেলতে হবে সেটা কিন্তু তিনি খুব ভালো নির্বাচন করেন। একজন ব্যাটিং কোচ যদি সবসময় প্লেয়ারদেরকে বোঝান যে কিভাবে মাথাটা ঠান্ডা রাখতে হবে, ক্রিজে গিয়ে কিভাবে নিজেদের মাইন্ডটা সেট করতে হবে, এই সমস্ত বিষয়গুলো যদি একজন ব্যাটিং কোচ একজন ব্যাটসম্যানকে শেখান, সেটা কিন্তু নিঃসন্দেহে ব্যাটসম্যানদের কাছেও একটা অতিরিক্ত পাওনা বলা যেতে পারে। কারণ কে কোন অর্ডারে ব্যাট করতে নামবেন এটার জন্য তো হেড কোচ রয়েছেন বা টিম ম্যানেজমেন্ট রয়েছে বা ক্যাপ্টেনও এটা করতে পারে। কিন্তু কনসেন্ট্রেশনটা বিবেকানন্দ যেহেতু কনসেন্ট্রেট করতেন সাংঘাতিকভাবে, সঞ্জয় বাঙ্গারের মধ্যে সেটা এসছে। ইকাবেনা বলছিল, আমি শুনছিলাম যে বিবেকানন্দর কনসেন্ট্রেশন আসতে পারে, এটা সঞ্জয় বাঙ্গারের একটা বাড়তি গুণ, কিন্তু এই লেভেলে যে লেভেলে খেলাটা হয় সেই লেভেলে সব ক্রিকেটারের মধ্যে একটা কনসেন্ট্রেশন থাকে, তাই ঠিক হবে না? তুমি বোধহয় সেই বিষয়ে তর্ক করছিলে। অবশ্যই এর জন্য যে মানে স্পেশাল শুধুমাত্র আমি বিবেকানন্দর ওপরে সঞ্জয় বাঙ্গার শুধু বিবেকানন্দকে ফলো করেছেন, অবশ্যই তিনি করতে পারেন, কারণ প্রতিটি মানুষের জীবনে কেউ না কেউ আদর্শ থাকে, কেউ না কেউ একজন না একজন আইডল থাকেনি। কিন্তু সেখান থেকে শুধু তারই ব্যাটিং এর ওপরে কনসেন্ট্রেশন আছে বা কনসেন্ট্রেট করে এটা কিন্তু কখনো নয়। ইন্ডিয়ান ক্রিকেটে মানে বা বিশ্বের ক্রিকেটে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যিনি ব্যাটিং করছেন তার কিন্তু আলাদাভাবে কনসেন্ট্রেট করতেই হয়, কারণ তার ওপরে কিন্তু গোটা টিম নির্ভর করছে। তার জন্য তাদেরকে বহু মেডিটেশন করতে হয়, ঘন্টার পর ঘন্টা মেডিটেশন করতে হয়, ঘন্টার পর ঘন্টা শুধু সেটা নিয়েই ব্যাটটাকে নিয়েই চিন্তা করতে হয়। সেই জন্য শুধু সঞ্জয় বাঙ্গার বিবেকানন্দকে ফলো করেছেন বলে তার দিকে আমরা বেশি করে মানে নজর দিচ্ছি এটা কিন্তু কখনো নয়। আমরা এটাও জানি যে সচিন তেন্ডুলকার কিন্তু একটা শুধু ছোট্ট পয়েন্ট বা ছোট্ট বিন্দুর দিকে তাকিয়ে কিন্তু ঘন্টার পর ঘন্টা দিনে শুধু বসে থাকতেন, শুধু মেডিটেশন করার জন্য, কনসেন্ট্রেট করার জন্য যে বলটাকে তিনি শুধু দেখছেন, হাতে তার ব্যাট। এই যে এই মেডিটেশন, এই যে তার কনসেন্ট্রেশন, এগুলো
কিন্তু আমরা দেখতে পাই যে গোটা মানে বিশ্বের মধ্যে মানে হোল ওয়ার্ল্ডের ক্রিকেটে যারা ক্রিকেটার তাদের কিন্তু এই কনসেন্ট্রেশন থাকতেই হয়। শুধু ক্রিকেটার কেন, মানে যারা বল করছে তাদেরও থাকতে হয়, বোলারদেরও মধ্যে কিন্তু এই জায়গাটা থাকতে হয়, না হলে কিন্তু একটা টিম পুরোপুরিভাবে কখনোই সেইভাবে খেলতে পারে না। আমরা দেখেছি যে যখন সৌরভ গঙ্গোপাধ্যায় যখন ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলেন, তার উপরে কত ঝামেলা এসছে, কত কিছু এসছে, কিন্তু তবুও যখন তিনি ব্যাট হাতে ধরতেন গোটা বিশ্বের মানুষ, বাংলার মানুষ তো বটেই, ভারতের মানুষ বটে, গোটা বিশ্বের মানুষ কিন্তু সৌরভের ব্যাটিং এর জন্য তাকিয়ে থাকতেন। সেক্ষেত্রে যখন সৌরভ এক একটা 6 মারতেন, এক একটা 4 মারতেন, সেটা সত্যি একটা করে নজির সৃষ্টি করেছিলেন। তার জন্য সত্যি এটার জন্য কনসেন্ট্রেট না থাকলে কখনো এটা হয় না, কারণ একদিকে তিনি ক্যাপ্টেন, একদিকে তিনি ওপেনার, আবার একদিকে তার উপর এত চাপ, এত মানে সমস্ত কিছু তিনি সহ্য করেও কিন্তু সেই জায়গাটাকে দিনের পর দিন কিন্তু ওভারকাম করেছেন। তাই জন্যই আজকে তিনি এসেছেন। তাই সঞ্জয় বাঙ্কার অবশ্যই তিনি নিশ্চয়ই একটা ব্যাটিং কোচ, তাকে তো কনসেন্ট্রেট করতেই হবে। তিনি আদর্শ হিসাবে মেনেছেন বিবেকানন্দকে, কিন্তু এই বলে এটা নয় যে তারই একমাত্র মানে মেডিটেশন আছে, তারই একমাত্র কনসেন্ট্রেশন আছে বিবেকানন্দের মতো, আর কারণ নেই, এটাও কিন্তু মানা যায় না। আমি দেখছিলাম যে সেদিন অর্ণবকে দ্বিমুখী আক্রমণের মধ্যে পড়তে হয়েছিল। সুতপা যেমনটা বলছিল যে রাহুল দ্রাবিড়কে মিস্টার ওয়াল বলে ডাকা হয়, এবং রাহুল দ্রাবিড় যখন খেলেন তখন তিনি কপিবুক ক্রিকেট খেলেন। তাহলে ব্যাটিং কোচ হিসেবে এই কপিবুক ক্রিকেটার, যিনি ক্রিকেটের ব্যাকরণের সবটুকু জানেন, আমি পরবর্তীভাবে অপরূপের কাছে আসবো, তাহলে তিনি কেন ব্যাটিং কোচ হবেন না? সঞ্জয় বাঙ্গার নিঃসন্দেহে বড় খেলোয়াড়, তিনি বিবেকানন্দের অনুগামী, কিন্তু রাহুল দ্রাবিড় সারা বিশ্বের সর্বকালের কপিবুক ক্রিকেট খেলার, ব্যাকরণের ক্রিকেট খেলার একজন মাস্টার, তাহলে তিনি কেন ব্যাটিং কোচ হবেন না? শুধু তোমার রাহুল দ্রাবিড়ের পক্ষে বক্তব্য কি? নিঃসন্দেহে, কারণ নিঃসন্দেহে সঞ্জয় বাঙ্গার বিবেকানন্দের ভক্ত হতে পারেন, সঞ্জয় বাঙ্গারের আইডল বিবেকানন্দ হতেই পারে, তার সেই রকম মেডিটেশন তিনিও করতে পারেন। কিন্তু যেখানে রাহুল দ্রাবিড় ক্রিকেটের সমস্ত ব্যাকরণ জানেন, ক্রিকেটের সমস্ত কিছু নিয়ে সেই ব্যাকরণ ওয়াইজ তিনি ক্রিকেট খেলেন, সেখানে যদি ইন্ডিয়ান টিমের ক্রিকেট কোচ রাহুল দ্রাবিড় হতেন, তাহলে কি তিনি সেই টিমের প্লেয়ারদের ঠিকমতো গাইড করতে পারতেন না? বা যেটা বলা হচ্ছে যে সঞ্জয় বাঙ্গার যে মেডিটেশন প্লেয়ারদের করাবেন, সেটা কি রাহুল দ্রাবিড় করাতে পারবেন না? এরকম তো কোনো হতে পারে না। যে কারণ যেহেতু এই সমস্ত কিছু যে কপি বুক ক্রিকেট যেটা আপনি বললেন, যে উনি সমস্ত গ্রামাটিক্যালি সমস্ত কিছু করতেন, গ্রামাটিক্যালি ক্রিকেট খেলতেন, সেক্ষেত্রে এইখানে প্লেয়ারদের যে ক্রিকেট কোচিং সেটা তো গ্রামাটিক্যালি হতো, সেখানে মেডিটেশন থেকে শুরু করে কনসেন্ট্রেশন থেকে শুরু করে সবই থাকতো। তাহলে শুধুমাত্র সঞ্জয় বাঙ্গার কেন, রাহুল দ্রাবিড় কেন নয়? রাইট, রাহুল দ্রাবিড় কেন নয়? আমি অপরূপের কাছে যাবো। অপরূপ, রাহুল দ্রাবিড় কেন নয়? এনি গিভেন ডে যদি অপশন দেওয়া হয় যে সঞ্জয় বাঙ্গার এবং রাহুল দ্রাবিড়, এদের মধ্যে একজনকে ব্যাটিং কোচ অথবা পরামর্শদাতা, আমি বলবো না যে দুজনকেই রাখার কথা, যদি অপরূপ চক্রবর্তী কোচ হতো, তাহলে অপরূপ চক্রবর্তী কাকে বেছে নিত, সঞ্জয় বাঙ্গার না রাহুল দ্রাবিড়? এটা তো কোনো মানে তুলনার জায়গায় নেই কি রাহুল দ্রাবিড় স্যার সবসময় অনেক যোজন এগিয়ে। বাট এখানে একটা প্রত্যেককেই বলি, এখানে একটা আমরা উচিত অনুচিত বা কোনটা হলে ইন্ডিয়ান ক্রিকেটের বেস্ট হয় এটা আলোচনা। আমি এটা বলবো কি ইন্ডিয়ান ক্রিকেটের বেস্ট কি হতো, আমার মনে হয় না সেটা এই মুহূর্তে হচ্ছে। রাহুল দ্রাবিড় যদি কোচ হতেন, মানে ব্যাটিং কোচ হতেন, তাহলে প্রবাবলি ইন্ডিয়ান ক্রিকেটের পেছনে তাকাবার কিছু ছিল না। মানে এত পারফেকশনিস্ট যে কোনো জায়গায়, তার ওয়ার্ক এথিক্স বলুন, তার মোড অফ কমিউনিকেশন বলুন, সেটা আমরা আন্ডার-19 বা ইন্ডিয়ায় যারা উপকৃত হচ্ছে তারাই হয়তো বলতে পারবেন। আপনারা নেক্সট প্রোগ্রাম হয়তো করবেন সুদীপ চ্যাটার্জির বেটার কিছু করলে তারপরে। সো আমার মনে হয় প্রচন্ড উপকৃত হবে রাহুল স্যারের আন্ডারে। সো এখানে যেটা বলছি যে রবি শাস্ত্রী যেখানে রয়েছে সেখানে কখনোই সম্ভব নয় তার প্যারালাল কিংবা আরো বড় কাউকে আনার। তো আমার মনে হয় রাহুল দ্রাবিড় হ্যাজ অলওয়েজ বিন আ সেফ প্লেয়ার। মানে আমি ওনার সঙ্গে মানে আই ওয়াজ রিয়েলি ফরচুনেট কি তার সঙ্গে দীর্ঘদিন আমার সঙ্গে পার্সোনাল রিলেশনশিপ রয়েছে। তো সেখান থেকে মনে হয়েছে উনি কোনো অ্যাগ্রেসিভ, যেরকম অ্যাগ্রেসিভ বা র্যাশ শট খেলতেন না, সেরকম লাইফেও সেরকম র্যাশ শট কিন্তু উনি খেলেন না। যার জন্য উনি এই আজকের দিনটায় উনি আঁচ করেই উনি আন্ডার-19 এবং ইন্ডিয়া এর দিকেই ভেবেছিলেন। প্রথম থেকে ওনার ছিল হচ্ছে আমি বাচ্চাদের ট্রেন করব
একটা সাপ্লাই লাইন তৈরি করার চেষ্টা করেছিলেন বা ওই জায়গাটায় রয়েছেন, কখনোই ইন্ডিয়ান মেইন টিমের বা সিনিয়র টিমের কোচ হওয়ার উনি আগ্রহী ছিলেন না। আজও সেই জন্যে উনি মেন্টর হিসেবে, এত বড় প্লেয়ার, এত বড় টেকনিশিয়ান, উনি মেন্টর হিসেবে প্রবাবলি থাকবেন, কোচ হিসেবে থাকবেন না, উনিই থাকবেন না, কারণ উনি জানেন যে যেখানে অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়ের সব প্যারালাল, তো সেখানে আবার একটা ইগোর ক্ল্যাশ হবে, আবার হয়তো অপমানিত হয়ে ওনাকে ফিরে আসতে হবে। উনি সে আগে থেকেই বলটা ডাক করবেন বা ছেড়ে দেবেন, উনি কখনো এই নোংরামির মধ্যে ঢুকবেন না। আই ক্যাটেগরিক্যালি সেই নোংরামি, বিকজ যেটা চলছে সেটা খুব স্বচ্ছভাবে চলছে না। যেখানে স্বচ্ছতার অভাব সেখানে রাহুল দ্রাবিড় আসেনি না। রাইট, স্বচ্ছতার অভাব রাহুল দ্রাবিড় আসেন না। আমরা একটা জিনিস অরূপকে জিজ্ঞাসা করব। অরূপ, রবি শাস্ত্রী কিন্তু পেড কোচ এবং 7.5 কোটি টাকা অর্থ ব্যয় তাকে নিযুক্ত করা হয়েছে ভারতীয় দলের কোচের পদে। তো আমার যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা হচ্ছে যে এক্ষেত্রে ডিসিশন নিতে হবে ডিম আগে না মুরগি আগে, মুরগি আগে না ডিম আগে। ক্রিকেট অ্যাডভাইসারি কমিটির ওপর কি দায়িত্ব ছিল সেটা তারা পরিষ্কার করে বলুন, এবং ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি যদি জাহির খান এবং রাহুল দ্রাবিড়কে নির্বাচিত করেন তাহলে তাদের মরাল দায়িত্ব, যারা ক্রিকেটের নিয়ামক তাদের মরাল দায়িত্ব রাহুল দ্রাবিড় এবং জাহিদ খানকে সেই দায়িত্বে রাখা। আজকে কিন্তু ধরি মাছ না ছুঁই পানি হিসেবে সবটা এড়িয়ে যাওয়া হয়েছে, এটা কেন? একদমই তাই। যেটা অপরূপ যেটা বললেন যে রাহুল দ্রাবিড় কোনো নোংরামোর মধ্যে কোনোদিন থাকেননি, খেলোয়াড় জীবনেও তো নয়। ক্রিকেট কোচ হিসাবে যখন তিনি ভারতীয় দলের দলের দায়িত্ব পেয়েছিলেন বা জুনিয়র অনূর্ধ্ব-19 দলের দায়িত্ব পেয়েছিলেন, তখনও কিন্তু তিনি এই নোংরামোটাকে আঁচ করেই তিনি কিন্তু ভারতীয় দলের কোচের পদের জন্য আবেদন করেননি। কিন্তু যদি যোগ্য কোচ হিসাবে দেখা হয় তাহলে ভারতীয় দলের কিন্তু এখন সবথেকে উপযুক্ত কোচ হলেন রাহুল দ্রাবিড়, কারণ তার হাত ধরে কিন্তু আজকে সিনিয়র দলে বেশ কয়েকজন ক্রিকেটার উঠে এসছেন। সবথেকে বড় কথা উদাহরণ যে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটে কিন্তু ভারত রানার্স হয়েছে, এবং ঋষভ পন্থের মতো একজন ক্রিকেটার কিন্তু উঠে এসছে রাহুল দ্রাবিড়ের হাত ধরে। তাই রাহুল দ্রাবিড় তৃণমূল স্তরেই কিন্তু কোচিং করাতে চান, এবং যার জন্য তিনি এই ভারতীয় সিনিয়র দলের কোচের দায়িত্ব নিতে রাজি ছিলেন না বা রাজি নন এখনো। কিন্তু যে ঘটনাটা ভারতীয় কোচ নির্বাচনের ক্ষেত্রে হলো সেটা কিন্তু একেবারেই মনে হয় কাম্য ছিল না। সবথেকে বড় কথা, নির্বাচকদের কাজ নির্বাচন করা। তাই 3 সদস্যর যে কমিটি ছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর এবং ভিভিএস লক্ষণ, তারা কিন্তু টম মুডি, লালচাঁদ রাজপুত, বীরেন্দ্র সেহবাগ এদের সাক্ষাৎকার নিয়েছিলেন, এবং রবি শাস্ত্রীও কিন্তু সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। কিন্তু রবি শাস্ত্রী প্রথম দিকে কিন্তু আবেদনপত্র জমা দেননি। শেষ মুহূর্তে নিশ্চয়ই কোনো ভোট কর্তা বা এমন কোনো কর্তা ব্যক্তির কাছ থেকে একটা নির্দেশ পেয়েছিলেন যে তুমি আবেদনপত্র জমা দাও, তুমি ভারতীয় দলের কোচ হবেন। অর্থাৎ এটা কিন্তু পরিকল্পনা মাফিক, আমার যেটা মনে হচ্ছে যে জনতা এটা পরিকল্পনা মাফিক কোচ নির্বাচন। অপরূপ যেটা নোংরামি বলেছে কোট আনকোট, একটা ভারতীয় ক্রিকেট দলের কোচ সাপোর্ট স্টাফ নির্বাচন নিয়ে একটা নোংরামি হলো। আমরা একবার দেখে নেব যে রবি শাস্ত্রী ঠিক কিভাবে ওই যে একটা গান আছে না, আমার সোনার হরিণ চাই, ঠিক সেইভাবে আমার ভরত অরুণ চাই, এরকম একটা যেন রব তিনি তুলে দিলেন। আমরা সেটা একবার দেখে নেব। কথায় আছে কর্তার ইচ্ছায় কর্ম, অর্থাৎ কর্তা যা চাইবেন সেটাই করতে হবে সবাইকে। ঠিক তেমনি ভারতীয় ক্রিকেট দলের অবস্থাও সেই রকম। কোচ রবি শাস্ত্রীর অঙ্গুলি হেলনেই ভারতীয় ক্রিকেট দলের এখন সাপোর্ট স্টাফ নির্বাচন করা হচ্ছে। 1 বছর পর ভারতীয় কোচের হট সিটে বসে দাদাগিরি শুরু রবি শাস্ত্রী। কোচ হিসেবে দায়িত্ব পেয়েই ঘোষণা করেছিলেন বোলিং কোচ হিসেবে চাই ভরত অরুণকে। অথচ বোলিং কোচ হিসেবে ভারতীয় নির্বাচক কমিটির 3 সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ বোলিং কোচ নির্বাচন করেছিলেন প্রাক্তন ভারতীয় পেসার জাহির খানকে। কিন্তু কোচ রবি শাস্ত্রীর নাপসন্দ জাহিরকে। কোচ হিসেবে ভরত অরুণকে চাই বলেই দাবি শাস্ত্রীর। অনেকটা যেন আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, অর্থাৎ আমার ভরত অরুণ চাই, আমার ভরত অরুণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই।
শাস্ত্রীর ইচ্ছাতেই শেষ পর্যন্ত নির্বাচকদের ব্যাকফুটে ঠেলে দিয়ে ভরতকে বোলিং কোচের পদে ফিরিয়ে আনলেন বোর্ড কর্তারা। রবি শাস্ত্রীর একসময়ের সতীর্থ 54 বছরের ভরতকে বোলিং কোচের দায়িত্বে ফিরিয়ে এনে 3 পরামর্শদাতাকে কার্যত বাপের বাড়ি যা করে দিলেন। হিসেবে ভারতীয় ক্রিকেটে এরকম দাদাগিরি এর আগে কেউ কখনো করতে পারেননি, বা বলা ভালো করার সাহস কেউ দেখাতে পারেননি। 1986-তে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল ভরতের। 2টি টেস্ট আর 4টি একদিনের ম্যাচ খেলেই থমকে গিয়েছিল তার আন্তর্জাতিক ক্রিকেট জীবন। 6 ম্যাচে তার সংগ্রহ মাত্র 5টি উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে আহামরি পারফরমেন্স করতে পারেননি ভরত। তবু ভরত রবির দাপটে ভারতের কোচ, আর জাতীয় দলের জার্সি গায়ে অসাধারণ পারফরমেন্স করার পরেও প্রাপ্ত জাহির। রবির দাপটে ভরত ভারতের বোলিং কোচ, আবার রবির দাপটে ভারতীয় দলে জাহির বোলিং কোচ হয়েও নিজেকে জাহির করার সুযোগ হারালেন। সোনার হাতে সোনার কাকন, কেকার অলংকার না, এই কথাটা আর ভারতীয় ক্রিকেট দল নিয়ে বলা যাবে না। কারণ এখন যে ভারতীয় দলের কোচের দায়িত্বে রবি, তার ইচ্ছেতেই এখন ভারতীয় দলে সাপোর্ট স্টাফ নির্বাচন হয়। তাই রবির ইয়েসম্যান ভরত ভারতের দায়িত্বে, আবার রবির কাপে জাহিরের স্বপ্ন পুরে ছাড়খাড়। এটা বোধহয় ভারতবর্ষ বলেই সম্ভব। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। স্পোর্টস ব্যুরো, বেরি। অর্থাৎ আমরা দেখলাম যে রবি শাস্ত্রী তিনি কিন্তু নিজের সমস্ত কিছু যা যা ইচ্ছা তা পালন করেছেন, ইচ্ছা পূরণের খেলা। সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর এবং ভিভিএস লক্ষ্মণ, তারা তিনজনেই কিন্তু তাদের যে সুপারিশগুলো ছিল একটাও মেনে নেওয়া হলো না। মেহমুদের একটা ছবি ছিল, অপরূপ নিশ্চয়ই ছবিটার কথা শুনে থাকতে পারে, হয়তো দেখার কোনো সৌভাগ্যই হয়নি, সবসে বড়া রুপিয়া। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে আজকের ভারতীয় ক্রিকেটে সবসে বড়া রুপিয়া, এরপর কি কোনো প্রতিবাদ আমরা দেখতে পাবো, না সবসে বড়া রুপিয়ার কাছে সবাই মাথা নত করবেন? কারণ আমরা জানি যে সমস্ত স্টলওয়ার্ড ক্রিকেটার তারা কোনো না কোনো ভাবে বোর্ডের কাছে বাঁধা। প্রতিবাদটা করবে কে? টাকাটা সেখানে সব থেকে বড় কথা। প্রবাবলি শুধু টাকা হয় না, 2-1 করার পর কেউ তো শুনবে না, সো ইটস বেটার কেউ প্রতিবাদী করবে না, এরকম একটা মানসিকতা। নাহলে যে বোর্ড আমরা দেখেছি, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর এবং ভিভিএস লক্ষ্মণ থাকে, সেই বোর্ডে যদি এরকম পরিণতি হয় তাহলে আর কে রয়েছে একটু বলুন, যে তার থেকে বেটার পারফরমেন্স ওরিয়েন্টেড বলুন বা সৌরভ গঙ্গোপাধ্যায় পার্সোনালিটি বলুন, এর থেকে কে বলতে পারে? গাভাস্কার যেটুকু বলা সেটুকু বলেছেন, এর বাইরে আমার মনে হয় না বলবেন। গাভাস্কার তো উল্টো পাল্টিও খেয়েছেন, মানে তিনি ডিগবাজি খেয়েছেন। তিনি পরবর্তী পর্বে বলেছেন যে রবি শাস্ত্রীর থেকে যোগ্য কোচ কেউ নেই। প্রথমে তিনি বলেছিলেন যে যারা কুমলেকে বার করে দিয়েছেন তাদের দল থেকে বের করে দেওয়া উচিত। পরবর্তী পর্বে তিনি বলেছেন যে রবি শাস্ত্রীর থেকে যোগ্যতম কোচ কেউ নেই। কোথাও একটা মুম্বাই লবির খেলা চলেছে এর মধ্যে? অবশ্যই চলেছে, এর মধ্যে কোনো ভুল নেই। প্লাস কমেন্টেটর হিসেবে রবি শাস্ত্রীর সঙ্গে গাভাস্কার বলুন, বা পিআরটা তো রবি শাস্ত্রীর ডেফিনেটলি ভালো, তো আমার মনে হয় তার একটা এফেক্ট পড়েছে। সো এনিওয়ে, ওভারঅল রবি শাস্ত্রী ওয়াজ এ প্যাকেজ, সেই প্যাকেজের জন্যই প্রবাবলি এত বড় একটা জায়গায় উনি আসতে পারলেন আবার। রাইট, আমি এবারে একদম ন্যারো ডাউন করবো, ন্যারো ডাউনটা অরূপকে দিয়ে করবো। অরূপ, পরিষ্কার করে বলা ভালো যে ভরত অরুণ এবং সঞ্জয় বাঙ্গারকে কোচ করাটা রবি শাস্ত্রীর একটা ইগোর লড়াই, এবং সেই ইগোর লড়াইতে একমাত্র প্রতিদ্বন্দ্বীর নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। কারণ সৌরভ গঙ্গোপাধ্যায় তাকে নির্বাচন করেননি। ঠিক 1 বছর আগে যখন কোচ নির্বাচন হয়েছিল, তিনি রবি শাস্ত্রীর ইন্টারভিউটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল, এবং তিনি পরিষ্কারভাবে অনিল কুম্বলেকে রবি শাস্ত্রীর ওপরে জায়গা দিয়েছিলেন। আজকে সৌরভ গঙ্গোপাধ্যায়, জাহিদ খান এবং রাহুল দ্রাবিড়ের নাম প্রস্তাব করেছেন, এবং কমিটির অন্য সদস্যরা সেটা স্বীকার করে নিয়েছেন। কোথাও কি মনে হলো রবি শাস্ত্রী একটা সুইট রিভেঞ্জ নিলেন? একদমই তাই, এটা তো মানে দিনের আলোর মতো পরিষ্কার। কারণ 1 বছর আগে রবি শাস্ত্রীকে কোচ হিসাবে চাননি সৌরভ গঙ্গোপাধ্যায়, এবং সেটা এই 1 বছর ধরে কিন্তু তিনি শান দিয়ে আসছিলেন কি করে রবি শাস্ত্রী মানে সৌরভকে কি করে অপমান করা যায় বা কি করে এই রিভেঞ্জটা নেওয়া যায়। 1 বছর পরে সেটা তিনি পূর্ণ করলেন। ক্রিকেট জীবনেও যেটা বলছিল, অপরূপ বলছিলেন যে একটা কোথাও বম্বে লবি, একদমই তাই। ক্রিকেট জীবনেও কিন্তু রবি শাস্ত্রীকে টেনে এনেছেন এই সুনীল গাভাস্কার। বেনসন হাজেস কাপে আপনার মনে আছে, রবি শাস্ত্রী উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল একমাত্র সুনীল গাভাস্কারের কথাতেই। এবং আজকে কোচ হিসাবেও প্রথমে বলেছিলেন যারা অনিল কুম্বলেকে সরিয়ে দিয়েছে তাদের আগে দল থেকে বার করে দেওয়া হোক, অথচ
তারপরে 180 ডিগ্রি ঘুরে গিয়ে তিনি বললেন যে না, রবি শাস্ত্রী এখন ভারতীয় দলের যোগ্য কোচ, এবং শেষ পর্যন্ত তাই হলেন। অর্থাৎ বম্বে লবিটা যে বরাবর ভারতীয় ক্রিকেটকে শাসন করে এসছে তা কিন্তু আরো একবার প্রমাণিত হলো এবারের এই কোচ নির্বাচনে। রাইট অপরূপ, সচিন তেন্ডুলকর অত্যন্ত নমস্য ক্রিকেটার, সারা বিশ্বে তিনি তার ফ্যান বেস তৈরি করেছেন এবং যথার্থ যোগ্যতা দিয়ে করেছেন। সচিনের মতো ক্রিকেটার কেউ হন না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই সচিনই রবি শাস্ত্রীকে বলেছিলেন যে অ্যাপ্লিকেশন দেবার জন্য কোচের পদের জন্য, এবং তার জন্য একটা 29শে জুন পর্যন্ত কোচের যেটা দরখাস্ত নেওয়া হবে তার সময়টা বাড়ানো হয়েছিল। তো আমার কথা হচ্ছে, ভারতীয় ক্রিকেটে ডেমি গড হচ্ছেন সচিন তেন্ডুলকর। সচিন যদি চান রবি শাস্ত্রী কোচ হবেন, সুনীল গাভাস্কর যদি রবি শাস্ত্রী কোচ হবেন চান, তাহলে ভারতের কার মাথার ক্ষমতা আছে বা দণ্ডমুণ্ডের কার এতটা বড় মাথা আছে যে তিনি রবি শাস্ত্রীর বদলে অন্য কাউকে কোচ করবেন? ক্রিকেটার হিসেবে সচিন তেন্ডুলকরকে আমরা জানি সবাই, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর বা টিমের মাথা হিসেবে আমরা দেখেছি সচিন তেন্ডুলকর নিজে ক্যাপ্টেন্সি থেকে রিজাইন করেছেন, করে সৌরভ গাঙ্গুলির, তারপরে আমরা জানি রেস্ট ইজ হিস্ট্রি। তো আনফর্চুনেটলি এই জায়গাটায় যদি সচিন তেন্ডুলকর এই জায়গাটা স্টিক করে থাকতেন যে আমি নিজের মতো রয়েছি, আমি এখন অন্য অ্যাসাইনমেন্টসের বেশি মন দিচ্ছি, কারণ লাস্ট ইয়ারেও দেখিনি, এই বছরও দেখলাম না যে মিটিংয়ে এলেন না, এবং সেখানে উইম্বলডন দেখছেন, সেখানেই তার জায়গাটা পরিষ্কার যে রাইট নাও মেবি 24 বছর 25 বছর ইন্ডিয়ান ক্রিকেটকে সার্ভ করার পরে একটা ব্রেক হয়তো তার প্রয়োজন। সেই ব্রেকটা প্রয়োজন, সেটা হয়তো খুব ভাল লাগতো যদি সচিন তেন্ডুলকর কিছুদিনের জন্য ব্রেক নিয়ে, সত্যি ব্রেক নিয়ে আদার অ্যাসপেক্টসে ঘুরে বেড়াতেন বা যা অ্যাসাইনমেন্ট আছে করতেন। তাহলে আমার মনে হয় যে এখানে রেজিগনেশন দিয়ে এই কমিটি থেকে, তাহলে হয়তো অন্য অপরূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে। অপরূপ যে কথাটাই বলেছে তার মর্মার্থ হচ্ছে যে তিনজনের কমিটিতে দুজন গতবার উপস্থিত ছিলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভিভিএস লক্ষ্মণ। সচিন তেন্ডুলকর সেই সময় ছুটি কাটাতে লন্ডন গেছিলেন, স্কাইপে তিনি ইন্টারভিউ নিয়েছিলেন, অর্থাৎ তিনি ভিডিও কলিং এ ইন্টারভিউ নিয়েছিলেন, এবারও সেই ভিডিও কলিং এ ইন্টারভিউ নিলেন। অর্থাৎ অপরূপের বক্তব্য হচ্ছে, যিনি এত বড় একটা দায়িত্ব পান, ফিজিক্যালি প্রেজেন্স, আই কন্ট্যাক্ট ইজ মোর ইম্পর্টেন্ট। এবং অনেকেই দেখলাম যে স্কাইপে তাদের প্রেজেন্টেশন পর্যন্ত দিয়েছেন। আমি জানি না টেকনোলজি অনেক উন্নত হয়েছে, কিন্তু এর দ্বারা ভারতীয় ক্রিকেটের খুব একটা কিছু সাধিত হচ্ছে এটা মনে করা যায় না। আমি যাব আমার তরুণ সহকর্মী স্পোর্টস রিপোর্টারদের কাছে। সুতপা, তোমার কি মনে হয় যে এই যে তিনজন ক্রিকেটার যারা স্টলওয়ার্ড ভারতীয় ক্রিকেটের, এরপর তাদের আর কন্টিনিউ করা উচিত ক্রিকেট অ্যাডভাইসারি কমিটিতে? যেখানে তিনজন যে অ্যাডভাইজারি বোর্ডে ছিলেন, সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, তাদের যখন তারা যে সিদ্ধান্তটা নিয়েছিলেন সেই সিদ্ধান্তটাকে মানা হলো না, পুরো তাদের সিদ্ধান্তটাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের মতো করে রবি শাস্ত্রী কোচ হলেন, এবং রবি শাস্ত্রীর কথা অনুযায়ী বা চাহিদা অনুযায়ী ভরত অরুণ এবং সঞ্জয় বাঙ্গারকে নিয়ে আসা হলো। সেক্ষেত্রে বোধহয় কোথাও মনে হয় যে এই তিনজনকে বোধহয় এবার রিজাইন করে দেওয়া উচিত, কারণ এবার যদি তারা এখনো সেই বোর্ডে থেকে যান, হয়তো তাদের আরো অপমানিত হতে হবে, আরো লাঞ্ছনার শিকার হতে হবে। সেক্ষেত্রে হয়তো আমাদের মতো অনেকেই চাইবেন যে তারা যেন বোর্ড থেকে রিজাইন করেন। রাইট, অর্থাৎ সুতপা চট্টোপাধ্যায় আমাদের স্পোর্টস রিপোর্টার, তিনি পরিষ্কার বলছেন যে সৌরভ, সচিন এবং ভিভিএস লক্ষ্মণকে তাদের যখন কোনো কথার দাবি নেই, তাদের কথা যখন কোনো পরামর্শের মূল্য নেই, তাদের রিজাইন করা উচিত। ইকাবেনা চক্রবর্তী, একটু আগে যে কথাটা হলো যে সচিন তেন্ডুলকর গতবারও ছিলেন না, এবছরও ছিলেন না, তবে ফিজিক্যালি উপস্থিত থাকা, ফিজিক্যালি প্রেজেন্ট থাকা, এটারও কিন্তু একটা কোথাও একটা গুরুত্ব রয়েছে। যখন তিনি নির্বাচক মণ্ডলীতে রয়েছেন, তখন বাকি দুজন যখন আছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় আছেন, ভিভিএস লক্ষ্মণ যখন রয়েছেন, তখন কিন্তু সচিন তেন্ডুলকরেরও থাকা উচিত। এই নাম যখন তেন্ডুলকর, আরো বেশি করে তার প্রেজেন্স থাকা উচিত, কারণ তিনি একটা আইকন, সব থেকে বড় ব্যাপার এই জায়গাটা থেকে, অথচ তিনি নেই। সেক্ষেত্রে হয়তো বোর্ডের কর্মকর্তাদের হয়তো কোথাও খারাপ লাগতেই পারে, হয়তো কোথাও ইগো প্রবলেম আসতেই পারে, তার জন্য হয়তো তাদেরকে তাদের কথাকে বা তাদের যে নির্বাচনের যে গুরুত্বটাকে, সেখানে হয়তো গুরুত্ব দেওয়া হয়নি, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে দিয়ে নিজেদের মতো করে একটা কোথাও যেন স্বেচ্ছাচারিতা, একটা কোথাও যেন নিজেদের মতো করে সবকিছুকে গুছিয়ে নেওয়া হয়েছে, এটাই বলা যেতে পারে। অর্থাৎ সামনে শিখণ্ডী রেখে আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম,
এটা কি যাবে না? অবশ্যই অবশ্যই একদমই, সামনে একটা শিখণ্ডী রাখা হলো, এবং সেই শিখণ্ডীটা কে? সচিন, সৌরভ, লক্ষ্মণ। একদমই। এখানে যদি এবারেও সচিন, সৌরভ, লক্ষ্মণ এখনো যদি নির্বাচক মণ্ডলীতে থাকেন, সত্যি তাদের এটা একটা অবমাননা, তাদের অপমান। এখন সেখান থেকে তাদের সরে যায়, কারণ তাদের তো গুরুত্ব দেওয়া হচ্ছে না। তারা এখানে থেকে কি করবেন? শুধু একটা থাকতে হয় নিয়মানুযায়ী, সেই রকম ভাবে থাকার জন্য এটা ওই রাষ্ট্রপতির মতো যে প্রধানমন্ত্রী যা বলছে রাষ্ট্রপতি তাই করছে, শুধু সইটা করছে। এই জায়গা থেকে আমার মনে হয় যে সরে যাওয়াটাই বেটার, এখানে না থাকাটাই। এই যে দলটি রয়েছে, অর্থাৎ তরুণ ক্রীড়া সাংবাদিকদের যে দলটি রয়েছে, তার মধ্যে সব থেকে টেক স্যাভি এবং সব থেকে টেকনোলজি সম্পর্কে অভিজ্ঞ এবং সবসময় টেকনোলজি নিয়ে কথা বলে আমাদের অর্ণব মজুমদার। সেই অর্ণব মজুমদার কিন্তু এই স্কাইপ ইন্টারভিউ নেওয়ার পক্ষে, এবং সে বলেছে আজকের দিনে ফিজিক্যালি থাকতে দরকার হয় না। অর্ণব নিজেও অনেক সময় অফিসে না থেকেও খবর ধরিয়ে দেয়। তার বক্তব্য হচ্ছে যে সেটাই হচ্ছে তার ইউএসপি। সুতরাং এই ঘটনার ক্ষেত্রে যদি এটাই করা যায় যে টেকনোলজির ব্যবহার যদি করা যায়, তাহলে তার মধ্যে ক্ষতি কি অর্ণব? সচিন টেন্ডুলকার ইন্টারভিউ এর সময় সশরীরে হাজির ছিলেন না, সেটা নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু কেউ এই প্রশ্নটা তুলছেন না যে রবি শাস্ত্রীও কিন্তু হাজির ছিলেন না, তিনিও কিন্তু সেই সময় ছুটি কাটাতে ব্যস্ত ছিলেন। এবং গত বছর যখন 21শে জুন কলকাতায় এই কোচ নির্বাচনের যে ইন্টারভিউ হচ্ছিল, সেই সময়ও কিন্তু একই রকম ভাবে সচিন টেন্ডুলকার এবং রবি শাস্ত্রী দুজনেই অনুপস্থিত ছিলেন। তাহলে যদি স্কাইপে ইন্টারভিউ নেওয়ার জন্য সচিন টেন্ডুলকারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে এখানে আরেকটা প্রশ্ন উঠছে যে স্কাইপে ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও রবি শাস্ত্রীকে কেন কোচ হিসেবে নির্বাচিত করা হলো? তাহলে কি যদি এই যে সিএসি অর্থাৎ সিএসি যাদেরকে মনোনীত করবে তারাই একমাত্র কোচ হবে, এইটা যদি মেনে নেওয়া হয়, তাহলে কি বলা যেতে পারে? আমি একটা কথা জিজ্ঞেস করছি, তুমি কি মনে করো যে আজকে টেকনোলজির অ্যাডভান্সমেন্টের যুগে সবার কি ফিজিক্যালি প্রেজেন্স থাকা না থাকলেও চলে? সেটা একদম টেকনোলজি যেখানে সবাইকে সামনে এনে দিচ্ছে পর্দার মধ্যে, সেখানে ফিজিক্যাল প্রেজেন্সের দরকার নেই? হ্যাঁ, কারণ টেকনোলজি এখন এতটাই উন্নত যে আমরা শুধু ক্রিকেট কেন, যখন মুখ্যমন্ত্রীও হয়তো জেলার যখন ডিএম বা এসপিদের সঙ্গে বৈঠক করেন, তিনিও কিন্তু অনেক সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমেই বৈঠকটা সারেন। কারণ অনেকেরই হয়তো সেই ইন্টারভিউ এর দিন বা সেই মিটিং এর দিন হয়তো সেখানে উপস্থিত থাকা সম্ভব হয় না, অনেকের অনেক কিছু কাজ থাকতে পারে। তো সেক্ষেত্রে তারা যদি সেই কনফারেন্সে যোগ দিতে চান এবং এই ভিডিও কনফারেন্স বা স্কাইপের মাধ্যমে যদি যোগ দেন, সেটা কিন্তু কখনোই বলা যেতে পারে না যে সেটা অপরাধের। কারণ যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি যেমন স্কাইপে রয়েছেন, ঠিক সেই রকম ভাবেই যিনি ইন্টারভিউ দিচ্ছেন তিনিও কিন্তু স্কাইপেই রয়েছেন। বীরেন্দর সেহবাগ কিন্তু একমাত্র আমরা দেখেছিলাম যে বিসিসিআই এর যে মুম্বাই ক্রিকেট সেন্টারের যে অফিস, সেখানে গিয়ে ইন্টারভিউ দিয়েছিলেন, এবং বাকি যে সমস্ত কোচের পদে যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে বেশিরভাগ লোকই কিন্তু ইন্টারভিউ দিয়েছেন স্কাইপে। অর্থাৎ অর্ণবের বক্তব্য যে স্কাইপে ইন্টারভিউ দিল হয়। আমি আসবো আমার প্যানেলের কাছে শেষ কথা, কিন্তু তার আগে একবার দেখে নেব যে ভারত তরুণ নির্বাচিত বোলিং কোচ জাহির খান নির্বাসিত বোলিং কোচ, অর্থাৎ তার যে মনোনয়ন সেটাকে মেনে নেওয়া হয়নি। দুজনের তফাৎটা একবার আপনারা পর্দায় দেখে নিন। ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচনে এখন ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে, কারণ রবি শাস্ত্রী আর ভারত অরুণের বেড়ে ওঠাটা একই সঙ্গে। তাই ভারতের প্রতি একটা আলাদা টান রয়েছে হেড কোচ রবি শাস্ত্রীর। 1 বছর আগে রবি যখন ভারতীয় দলের কোচের দায়িত্বে, তখন বোলিং কোচিংয়ের দায়িত্বে ভারত অরুণ। 1 বছর পর ফের ভারতীয় দলের কোচের হট সিটে রবি শাস্ত্রী, কিন্তু বাদ পড়েছেন বোলিং কোচ ভারত অরুণ। আর এটা শাস্ত্রী কিছুতেই মেনে নিতে পারছেন না। আসলে পুরনো দোস্তি শাস্ত্রী ভুলবেন কি করে? কোচের হট সিটে বসে রবির গলায় তখন ভারতকে ভুলি কেমন করে? ভারত বুকের ভেতরে। তাই বোলিং কোচ জাহির নয়, ভারতকেই চাই দাবি শাস্ত্রী। শেষ পর্যন্ত রবির দাপটেই 1 বছর পর ফের ভারতীয় বোলিং কোচের দায়িত্বে ভারত। অথচ জাহির আর ভারতীয় ক্রিকেটে পার্থক্য আকাশ আর পাতালের। ভারতের জার্সি গায়ে জাহির খানের আবির্ভাব 2000 সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে, আর সেই বছরই তার আবির্ভাব হয়েছিল একদিনের ক্রিকেটে কেনিয়ার বিরুদ্ধে। 92টি টেস্টে জাহির 1230 রান করার পাশাপাশি 311টি উইকেট সংগ্রহ করেছিলেন, আর 200টি একদিনের ম্যাচে জাহিরের সংগ্রহ 792 আর উইকেট 282টি। আর 1986-তে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভারত অরুণের আবির্ভাব। 2টি টেস্ট আর 4টি একদিনের ম্যাচ খেলেই পাকাপাকিভাবে গ্যালারিতে জায়গা হয়েছিল ভারতের। 2টি টেস্ট এবং 4টি একদিনের ম্যাচে তার সংগ্রহ মাত্র 6টি উইকেট। সত্যি কথা বলতে কি, ভারতীয় ক্রিকেটে ভারতের পারফরমেন্সে দূরবীন দিয়ে দেখতে হয়। সেখানে জল করে চলছে জাহিরের পারফরমেন্স।
পারফরমেন্সই যে শেষ কথা নয় তা আরও একবার প্রমাণিত ভারতীয় ক্রিকেটে রবি শাস্ত্রীর দৌলতে। রবির সঙ্গে সখ্যতার জন্যই গ্যালারি থেকে ফের বোলিং কোচের দায়িত্বে ভারত, আর সখ্যতা না থাকার দরুন যোগ্য হলো গ্যালারিতে জাহির। স্পোর্টস ব্যুরো, সিল। রাইট, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। অনুষ্ঠান শেষ করার আগে আমি একটি প্রশ্ন নিয়ে সবার কাছে যাব, অর্থাৎ রিলের মতো প্রশ্নটিকে সবার কাছে ঘোরাবো। অপরূপ, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ কি? ছোট্ট কথা, এক কথায়। এখান থেকে একটা অদ্ভুতভাবে শুরু হলো, সেটা হচ্ছে আপনার সৌরভ বনাম রবি শাস্ত্রী। সৌরভ কিন্তু আমার যত ওকে চিনি কামব্যাক করবে বোর্ড প্রেসিডেন্ট হয়ে। রাইট, অর্থাৎ সৌরভের কামব্যাক দেখতে চাইছে অপরূপ। অরূপ, এই আজকে যে জিনিসটা হলো, এটা হলো একটা রেশারেশি হলো, রিভেঞ্জ নেওয়া। অর্থাৎ 1 বছরের মধ্যে সৌরভের মানে শাস্তির রিভেঞ্জ নিলেন। আমরা আবার অপেক্ষায় থাকবো 1 বছর পরে, যেটা বললেন যে প্রেসিডেন্ট হয়ে ফিরবে, হয়তো প্রেসিডেন্ট হয়ে ফিরে আবার হয়তো কোচের পর থেকে শাস্তিকে সরিয়ে দেবে, আবার হয়তো সৌরভ রিভেঞ্জ দেখবে। এই খেলাটাই এখন হয়তো আমরা দেখবো যতদিন রবি শাস্তি এবং একটা আনহেলদি কম্পিটিশন চলতে। রাইট, আনহেলদি কম্পিটিশন। সুতপা, এই যে আজকে যে ঘটনাটা ঘটলো, এরপরে হয়তো আগামী যে দিনগুলো যাবে তাতে অনেক নতুন কিছু আরো আমরা দেখতে পাবো, এবং সেক্ষেত্রে হয়তো সৌরভের কামব্যাকটাই সবার আগে আসবে আরো একবার। রাইট, অর্ণব। শ্রীলঙ্কা সিরিজটা বলা যেতে পারে রবি শাস্ত্রীর কাছে অ্যাসিড টেস্ট, কারণ এই সিরিজটার উপরেই কিন্তু নির্ভর করবে তার ভবিষ্যৎটা কি হতে চলেছে। 2019 অব্দি দায়িত্ব পেলেও এই সিরিজে যদি ভালো ফল না করতে পারে ইন্ডিয়া, কিন্তু তিনি আবার কিন্তু সমালোচনার মুখে পড়বেন। ইকাবে না, স্বেচ্ছাচারিতা শুরু হলো, আমার মনে হয় এই স্বেচ্ছাচারিতারই এখন কন্টিনিউশন হবে, কারণ এই যে দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব, ঠান্ডা লড়াই, এটা এখন চলতে থাকবে, কোনোভাবেই বন্ধ হওয়ার নয়। রাইট, আমরা সবার বক্তব্য শুনে নিলাম। একটা জিনিস বোধহয় আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে আগামী দিনে, সেই দিনটা খুব বেশি দেরি নেই যে সংবাদপত্রের বিজ্ঞাপন আমরা দেখব যে ভারতীয় দলের জন্য একজন কোচ চাই, যে কোচ অত্যন্ত বিনয়ী হবেন, যে কোচ ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি যে কথা বলবেন তা মেনে নেবেন, এবং একই সঙ্গে যে কোচ অন্ততপক্ষে কোনো ইগোতে ভুগবেন না, এবং তার ক্রিকেটীয় যোগ্যতা হবে অন্ততপক্ষে মিনিমাম একটা টেস্ট ম্যাচ খেলা। আমরা সেই দিকে তাকিয়ে থাকব। ভারতীয় বোর্ড হয়তো সেদিকেই হাঁটতে চলেছে। ধন্যবাদ অপরূপ, ধন্যবাদ অরূপ, ধন্যবাদ ইকাবেনা, সুতপা এবং অর্ণব। এই কথা জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য আজকের এই অনুষ্ঠান শেষ করলাম এখানেই। ধন্যবাদ।